নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে জয়ের পরদিনই সাখাওয়াতের বাসায় গিয়ে দেখা করলেন সেলিনা হায়াৎ আইভী। তাকে সঙ্গে নিয়েই কাজ করার অঙ্গীকার। আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে থাকার চেষ্টা করব এবং যে মাদক এবং সন্ত্রাসের কথা বললো, এটা আমি পূর্বের থেকে এই ব্যাপারে অনেক সোচ্চার। আশা করি এবার ওনাকেও সাথে পাবো। নারায়ণগঞ্জের স্বার্থে, নারায়ণগঞ্জের মানুষের স্বার্থে, নারায়ণগঞ্জের উন্নয়নের স্বার্থে আমরা যে কোনো সহায়তা দিতে আমরা প্রস্তুত থাকব। সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং দলীয় প্রতীকের কারণেই এই বিপুল ব্যবধানে বিজয় বলছেন এলাকাবাসী। আইভীর একটা জনপ্রিয়তা আছে, আর নৌকা প্রতীক এটাও কাজ করেছে। মেয়র আইভী প্রথম সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রথম কথা বলেছে, মানুষের আস্থা অর্জন করেছে। নারায়ণগঞ্জের ভবিষ্যৎ আসলে আইভীর কাছেই খুব সুন্দরভাবে হেফাজতে থাকবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি ফারজানা মুমু এবং আমি মিজানুর রহমান কবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোট কারচুপির অভিযোগের বিচার বিভাগীয় তদন্তের দাবি বিএনপির। দলটির এ ধরনের বক্তব্য হাস্যকর বলছে আওয়ামী লীগ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ইমেজ সংকট অনেকটাই কেটেছে বর্তমান কমিশনের, বলছেন পর্যবেক্ষকরা। গত 5 বছরের নির্বাচন নিয়ে নানা অভিযোগ বিশ্লেষকদের। বই উৎসবের জন্য এখনো পুরোপুরি প্রস্তুতি নেই চট্টগ্রামের। পৌঁছেনি বেশিরভাগ বই। উৎসবের আগেই শঙ্কা কেটে যাওয়ার আশ্বাস শিক্ষা কর্মকর্তার। আধুনিক সুবিধা নিয়ে রাজধানীতে হচ্ছে প্রথম ডিজিটাল সড়ক। সাজানো হবে উন্নত দেশের আদলে। পরিবহন চলাচলের শৃঙ্খলা না থাকলে কাঙ্ক্ষিত ফল অসম্ভব, বলছেন বিশেষজ্ঞরা। এবং খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন সামনে রেখে চলছে নানা আয়োজন। গির্জাগুলো সাজছে বর্ণিল আলোকছটায়। দেশ জুড়ে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ের পরদিন সকালেই বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সেলিনা হায়াৎ আইভী। সকালে সাখাওয়াত হোসেনের নারায়ণগঞ্জের খানপুরের বাসায় যান আইভী। এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানান সাখাওয়াত হোসেন। আইভীর সঙ্গে ছিলেন উচ্ছ্বসিত সমর্থকরাও। এরপর দুজনে কুশল বিনিময় করেন। সাখাওয়াত হোসেনকে সঙ্গে নিয়ে নগরের উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আইভী। সাখাওয়াত ও আইভীকে সহযোগিতা করার আশ্বাস দেন। আপনি এই যে 5 বছরের জন্য রাকিব ভাই মাইক্রোফোন দিয়ে দেন, মাইক্রোফোন দিয়ে দেন। এটা উনি নির্বাচিত হয়েছেন, তার জন্য ওনাকে স্বাগত জানাই। নারায়ণগঞ্জের স্বার্থে, নারায়ণগঞ্জের মানুষের স্বার্থে, নারায়ণগঞ্জের উন্নয়নের স্বার্থে আমরা যে কোনো সহায়তা দিতে আমরা প্রস্তুত থাকব। খালগুলিকে উদ্ধার করা, সবুজায়ন করা, মাঠকে তৈরি করে দেওয়া, আমি জনগণকে প্রাধান্য দিয়েই কাজ করেছি এবং ভবিষ্যতেও আমার সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সকল দলমতের ঊর্ধ্বে উঠিয়ে আমি কাজ করব এবং মতামতকে প্রাধান্য দিয়েই করব। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান ও উন্নয়ন কাজের ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতির কারণে বিপুল জনসমর্থন আইভীর পক্ষে গেছে বলে মনে করেন নারায়ণগঞ্জবাসী। একই সঙ্গে প্রথমবারের মতো দলীয় প্রতীকও ভোটে প্রভাব ফেলেছে বলে মনে করেন তারা। অন্যদিকে রাজনীতিতে নতুন হওয়ায় সাখাওয়াতের ভোটের ব্যবধান বেড়েছে বলে মনে করছেন সিটির লোকজন। তবে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে সহায়তার জন্য দু প্রার্থীকেই সাধুবাদ দিয়েছেন এলাকার বিশিষ্টজনেরা। পৌরসভা এবং পরবর্তীতে প্রথম সিটি কর্পোরেশনের মেয়র থাকায় আগে থেকেই নারায়ণগঞ্জের জনপ্রিয় রাজনীতিক হিসেবে পরিচিত ছিলেন সেলিনা হায়াৎ আইভী। পাশাপাশি প্রথমবারের মতো দলীয় নৌকা প্রতীক ব্যবহার অনেক দোদুল্যমান ভোটারদের ভোট দিতে উৎসাহিত করে বলে মনে করেন নারায়ণগঞ্জবাসী। আর এ কারণে বিপুল ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন বলেও অভিমত তাদের। সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ায় দল নয়, ব্যক্তি আইভীকেই বেছে নিয়েছেন তারা।
পাশাপাশি রাজনীতিতে নবাগত হওয়ায় সাখাওয়াত বেশি ভোটারের আস্থা লাভ করতে পারেননি বলেও মনে করেন তারা। রাজনৈতিক পরিবারের মেয়ে, তার বাবা একজন সৎ রাজনীতিবিদ ছিলেন। নারায়ণগঞ্জের ভবিষ্যৎ আসলে আইবির কাছেই খুব সুন্দরভাবে মানে হেফাজতে থাকবে। দুইটা আমি নারায়ণগঞ্জে যে উন্নয়ন করেছে, তো 100 বছরের মধ্যে এই উন্নয়নটা হয় নাই। জাস্ট আমি লিখ না, আমার কাছে মনে হয়েছে আমরা আইবি আপাকে ভোট দিয়েছি, নৌকাকে। আমি লিখ তো কত কিছুই করছে দেখছি, কিন্তু আইবি আপাকে ফোন দিয়েছে। আইবি আপা যেখানে আমরা আছি সেখানে। এই জয় উন্নয়নের পক্ষের এবং নির্বাচন নিয়েও নারায়ণগঞ্জের অতীতের তিক্ত অভিজ্ঞতার সমাধান বলেও মন্তব্য করেন স্থানীয়রা। পৌরসভা নির্বাচন ধরেন, ইউনিয়ন নির্বাচন ধরেন, সব ক্ষেত্রেই আইন শৃঙ্খলা অংশগ্রহণ থাকা সত্ত্বেও একটা খারাপ একটা সিচুয়েশন তৈরি হয়। কিন্তু এই দিক থেকে আমরা কিন্তু নারায়ণগঞ্জবাসী যারা আছি অনেকটা সরে আসতে পেরেছি। আইভির একটা জনপ্রিয়তা আছে, আর নৌকা প্রতীক এটাও কাজ করেছে বলে আমি মনে করি। প্রতিশ্রুতি অনুযায়ী অসমাপ্ত উন্নয়ন কাজ দ্রুত সমাধান করাই নতুন মেয়রের প্রধান কাজ হবে বলে মনে করেন নারায়ণগঞ্জের বিশিষ্টজনেরা। সেই সাথে সন্ত্রাস নির্মূলে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। বিএনপি যে প্রার্থী ছিল সেই প্রার্থী অপেক্ষাকৃত নবীন ছিল, আর মেয়র আইবি 13 বছর এই অবস্থানে ছিল। মেয়র আইবি প্রথম এই জনপদে দাপটে বেরিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রথম কথা বলেছে, মানুষের আস্থা অর্জন করেছে। 40% ভোট আছে, যেই ভোটটা ছিল জনগণের ভোট, আমজনতার ভোট, সেই ভোটটা কিন্তু মেয়র আইবি প্রত্যাশিতভাবে পেয়েছে। দলীয় সরকারের অধীনেও যে সুষ্ঠু নির্বাচন সম্ভব, দেশের ইতিহাসে তার উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন, এমন মতও দিয়েছেন তারা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্য দিয়ে শেষ হল সাধারণ ভোটারদের অংশগ্রহণে বর্তমান ইলেকশন কমিশনের শেষ নির্বাচন। নির্বাচন পর্যবেক্ষক ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অংশগ্রহণকারী বিরোধী দলের পাশাপাশি সরকারও ইতিবাচক থাকার কারণে বর্তমান কমিশনের শেষ নির্বাচনটি সুষ্ঠু হতে পেরেছে। তবে নাসিক নির্বাচন বাদ দিলে গত 5 বছরে বিভিন্ন নির্বাচন নিয়ে নানা ধরনের অভিযোগের মুখে ছিল বর্তমান কমিশন। রিপোর্ট আতিকুর রহমান তমালের। 2012 সালের 9 ফেব্রুয়ারি শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে দায়িত্ব শুরু করেন কাজী রকিবউদ্দিন আহমেদের নির্বাচন কমিশন। এরপর একটি জাতীয় নির্বাচন, কয়েকটি সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করে কমিশন। সেসব নির্বাচনে সহিংসতা আর ভোট কারচুপির অভিযোগ ছিল বরাবরই। এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংক্ষুব্ধ প্রার্থীদের অভিযোগের নিষ্পত্তি না করে বরং আদালতে যাওয়ার পরামর্শ দেয় আদালতে নিঃশর্ত ক্ষমা চাইতে হয়েছে কমিশনকে। এসব ঘটনার প্রেক্ষিতে নাসিক নির্বাচনকে অনেকেই দেখেছেন কমিশনের ইমেজ ফিরে পাওয়ার শেষ সুযোগ হিসেবে। কতটুকু সফল হলেন তারা, এমন প্রশ্ন ছিল বিশ্লেষকদের কাছে। এই সিটি কর্পোরেশন নির্বাচন ভালো করে সমস্ত গ্রেডগুলো আগেরগুলো উল্টে যাবে, জিনিসটা তা না, কিন্তু এটা কোনো অ্যাভারেজ করার কোনো স্কোপ নাই। প্রত্যেকটা নির্বাচন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা নির্বাচনে যে আলাদা আলাদা গ্রেডই, কোনোটা তো 0 পাবে, কোনোটা মাইনাস পাবে, আবার কোনোটা তো প্লাস হবে। এই নির্বাচনটা তাদের ভালো নির্বাচন। আমার তো মনে হয় না নির্বাচন কমিশন নিজেও বলবে তারা সফল। নির্বাচন কমিশন আগে যেরকম দুর্বল ছিল বলে মনে হচ্ছে, এখনো সেরকমই দুর্বল আছে। এর জন্য রাজনৈতিক সদিচ্ছা দরকার। আমাদের দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক প্রতিষ্ঠানের চেয়ে কিছুটা হলেও নিচে চলে গেছে, দুর্বল হয়ে গেছে। একটা নির্দিষ্ট মেয়াদে কেউ যদি দায়িত্ব পালন করেন, শুভাশুভ সব রকম অভিজ্ঞতাই মানে তার মধ্যে দিয়ে তাদের যেতে হয়, তো সুতরাং এটাই স্বাভাবিক, আশ্চর্য হওয়ার কিছু নেই। তবে নাসিক নির্বাচন যে সুষ্ঠু হয়েছে এ কথা সবাই মানছেন। হয়তো এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন বছরে দেশের সামগ্রিক রাজনীতিতে সুবাতাস বইবে এমন আশাও করছেন তারা। সেদিক থেকে নারায়ণগঞ্জ একটা ভালো উদাহরণ। এদিক থেকে আমি মনে করি যদি এইরকম ধারাটা বজায় থাকে তাহলে ভালো। কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি, সেই হিসেবে ভালোই তো বলতে হবে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ভালো ভূমিকা পালন করেছে। তাদের মতে নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সবল রাখা গণতন্ত্রের জন্যই মঙ্গলজনক। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান ভোট কারচুপির যে অভিযোগ তুলেছেন তা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে বিএনপি। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ধানের শীষের প্রার্থীর অভিযোগ 174টি ভোট কেন্দ্রের মধ্যে 144টি ভোট কেন্দ্রেরই চূড়ান্ত ফলাফলে রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষর ছিল না।
আইন প্রয়োগকারী সংস্থা নজিরবিহীন নিরাপত্তা বিধানের আড়ালে রাতের অন্ধকারে কি ভূমিকা রেখেছে তা নিয়েও জনমনে সংশয় রয়েছে। ধানের শীষের প্রার্থীর কারচুপির অভিযোগকে আমলে নিয়ে খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। সেজন্য গতকালের নির্বাচনের ভোট গ্রহণ, গণনা, ফলাফল ইত্যাদির বিচার বিভাগীয় তদন্তের জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রতি জনগণের সমর্থন বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বনানীর কবরস্থানে আব্দুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকীতে তার কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, বিএনপি যে কারচুপির দাবি করেছেন তা হাস্যকর। আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের বিজয়, অর্জনের বিজয় এবং সেলিনা হায়াত আইভি আমাদের ক্যান্ডিডেট, তার জনপ্রিয়তার বিজয়। নারায়ণগঞ্জে যে নির্বাচন হলো এটা একটা মডেল নির্বাচন এবং এই নির্বাচনের পথ ধরে আগামী নির্বাচনও আমরা এভাবেই নির্বাচন করতে চাই। বিএনপি প্রথম থেকেই নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছিল বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে প্রয়াত আওয়ামী লীগ নেতা ডক্টর আব্দুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী আরও বলেন, এই নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে সরকার ইসির কোনো কার্যক্রমে হস্তক্ষেপ করে না। সমালোচনা না করে বিএনপিকে বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ। বাস্তবতাকে অনুধাবন করার চেষ্টা করুন। এতদিন ধরে মানুষের উপর যে পেট্রোল বোমা নিক্ষেপ করেছেন, এতদিন ধরে জীবন্ত মানুষকে যে পুড়িয়ে মেরেছেন, সেটির জবাব আপনারা এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে পেয়েছে। আজকের এই নির্বাচনের মাধ্যমে একটা জিনিস পরিষ্কার হয়েছে, আওয়ামী লীগ কোনো অবস্থাতেই কোনো নির্বাচন কমিশনের কার্যকলাপকে হস্তক্ষেপ করে না। জাতীয় নির্বাচনকালীন সময়ে আওয়ামী লীগের নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দেবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই সেই সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। বিএনপি যেহেতু সংসদে নাই, তাদের নির্বাচনকালীন সরকারের আসারও কোনো সুযোগ নাই। আমি বিএনপির প্রতি আহ্বান জানাবো, আপনারা অহেতুক কথাবার্তা না বলে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন ইনশাল্লাহ হবে আগামী জাতীয় নির্বাচনে। সেই নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। দুপুরের সময় আরো থাকছে। কুমিল্লায় গাড়ির ধাক্কায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে। ঘটনাস্থলেই মারা গেলেন 4 যাত্রী। বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও 2 জনের মৃত্যু। এবং বদলে গেছে কুড়িগ্রামের চরের জীবন। কাজের ক্ষেত্র বাড়ায়, বেড়েছে আর্থিক সামর্থ্য, কমেছে অভাব। বই উৎসবের আর মাত্র কদিন বাকি থাকলেও বন্দরনগরী চট্টগ্রামের সরবরাহে ধীরগতির কারণে প্রাথমিক পর্যায়ে মাত্র 36% বই পৌঁছেছে। এ অবস্থায় প্রাথমিকের কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া নিয়ে নানা শঙ্কা দেখা দিয়েছে। তবে উৎসবের আগেই সব বই পৌঁছে যাবে বলে আশা জেলা শিক্ষা কর্মকর্তার। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় রিপোর্ট শফিকুল আলমের। চট্টগ্রামে প্রাথমিক পর্যায়ে 4792টি শিক্ষা প্রতিষ্ঠানের 51,97,020টি বইয়ের চাহিদা রয়েছে। বিপরীতে এ পর্যন্ত এসেছে মাত্র 18,93,000। কোন স্কুলে 45 ভাগ, আবার কোন স্কুলে একেবারে আসেনি বই। এ অবস্থায় চাহিদা অনুযায়ী বই না আসায় বই উৎসবের আগে স্কুলে স্কুলে বই পৌঁছে দেওয়া নিয়ে অনিশ্চয়তা ভর করছে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের মধ্যে। আমরা বই পাওয়ার সাথে সাথে আমরা স্কুলে পৌঁছে দেব এবং 1 তারিখে যথারীতি 2017 সালের 1 জানুয়ারি আমরা যে উৎসব মুখর পরিবেশে যে বই ছাত্রদের হাতে বই তুলে দেওয়া, এটা আমরা ইনশাল্লাহ আনুষ্ঠানিকভাবে করব। প্রথম শ্রেণী 3টা বই, দ্বিতীয় শ্রেণী 3টা বই, আর বাকি 3 শ্রেণীর 6টা করে বই আমি পেয়েছি। বই এখন আমরা কোনো কিছু পাইনি, তো বই আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের কাছে পৌঁছাবে। তো আমরা 1 সপ্তাহের মধ্যে পেলে তাৎক্ষণিকভাবে বিদ্যালয়গুলোতে বিতরণের ব্যবস্থা করব। তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই দাবি করে নির্ধারিত সময়ে স্কুলে নতুন বই পৌঁছে দিতে কাজ চলছে বলে জানালেন জেলার এই শিক্ষা কর্মকর্তা। শতভাগের যে হিসাবটা আমাদের মাত্র 36% আমরা পেয়েছি। আশা করছি আমরা এই আগামী 1 সপ্তাহের ভিতরে সকল বই আমরা
পেয়ে যাব। তবে প্রাথমিক পর্যায়ে সরবরাহ ধীরগতি হলেও মাধ্যমিক পর্যায়ে দ্রুতগতি লক্ষ্য করা গেছে। 90% বই এসেছে এবং তা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিতরণ হয়ে গেছে। নতুন বছরের প্রথম দিনে চট্টগ্রাম জেলায় প্রাথমিক আর মাধ্যমিক মিলিয়ে 1,86,32,320টি নতুন বই বিতরণের কথা রয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সিসিটিভি ক্যামেরা, ওয়াইফাই, যাত্রী ছাউনি ও পাবলিক টয়লেট সহ বিভিন্ন সুবিধা দিয়ে দেশের প্রথম ডিজিটাল সড়ক তৈরি হচ্ছে রাজধানীতে। নির্মাণকারী প্রতিষ্ঠান জানায়, বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত 6 কিলোমিটার রাস্তা সাজানো হবে উন্নত দেশের রাস্তার আদলে। এদিকে সব পক্ষের মধ্যে সমন্বয়ের উপর জোর দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, পরিবহন চলাচলের শৃঙ্খলা না থাকলে কাঙ্ক্ষিত ফল পাওয়া অসম্ভব। সড়ক ও জনপথ অধিদপ্তরের দাবি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়েই পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। বনানী থেকে বিমানবন্দরের সামনে দিয়ে যাওয়া এই রাস্তাটি অত্যন্ত ব্যস্ত ও প্রয়োজনীয় সড়ক হলেও এখানে নেই পর্যাপ্ত যাত্রী ছাউনি, বিশ্রামাগার কিংবা গাড়ি থামার জন্য সুনির্দিষ্ট জায়গা। অনেক রুগী আসতেছে এখানে গাড়িতে ওঠার জন্য, কিন্তু বসতে পারতেছে না। যাত্রী ছাউনির ব্যবস্থা থাকলে কম করে হলো মহিলা বাণিজ্যের জন্য একটু সেফ একটা জায়গা। সড়ক ও জনপথ অধিদপ্তরের দাবি, এসব সমস্যা সমাধানে একটি প্রকল্প চলছে। এবার সড়কের দুপাশে ঝর্ণা তৈরি, জলাশয় সংস্কার এবং অবকাঠামো ও গাছপালা সহ বিভিন্ন উপকরণে সৌন্দর্য বর্ধন করা হবে। থাকবে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের বিভিন্ন দৃশ্য, আবহাওয়া বার্তা সহ বিভিন্ন তথ্য প্রদর্শনের ব্যবস্থা থাকবে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে। এক একটা যাত্রী ছাউনির সাথে আপনি পাচ্ছেন ওয়াইফাই জোন, এটিএম বুথ, ভেন্ডিং মেশিন, যেখানে আপনি নিরাপদ ফ্রি পানি খেতে পারবেন। আপনি রিচার্জ স্টেশন পাচ্ছেন, আপনি চার্জিং বুথ পাচ্ছেন। দ্যাটস ওয়াই আমরা এটাকে ডিজিটাল প্যাসেঞ্জার ওয়েটিং জোন বলতেছি। পরিবহন চলাচলে সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকলে উদ্দেশ্য ব্যাহত হবে বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞরা। আমার এখন মেইন কাজ হলো এই করিডোরটাতে আপনার যানজট নিরসন। সমন্বয় না করে এটা করা হলে আমার মনে হয় আলটিমেটলি এটা খুব বেশি দিন টেকসই হবে বলে আমার মনে হয় না। কর্তৃপক্ষ জানায়, ব্যানার ফেস্টুন তরুণের বদলে থাকবে নির্দিষ্ট স্থানে ডিজিটাল বিজ্ঞাপনের ব্যবস্থা। যাত্রী ছাউনির কারণে মানুষ ও পরিবহন চলাচলের অব্যবস্থাপনাও দূর হবে অনেকটাই। লোকজনের গ্যাদারিং থাকবে, সেখানে বাসটা দাঁড়াবে তখন, এবং আমরা মোটিভেশনের মাধ্যমে বাসগুলোকে ওখানে ইনভাইট করব, যেন ওখানে এসে দাঁড়ায়। এসে নির্মাণকারী প্রতিষ্ঠান জানায়, 90 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি আগামী বছরের মার্চ মাসে শেষ হবে। এটি প্রধানমন্ত্রীর উদ্বোধন করার কথা রয়েছে। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাঙামাটি খাগড়াছড়ি সড়কে বাস উল্টে 18 জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা সদর উপজেলার দয়াপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির ধাক্কায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে দুর্ঘটনাস্থলে পিকআপে থাকা 4 জনের মৃত্যু হয়। পরে নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। একই সময় সেনানিবাস এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সকালে ঝিনাইদহের কালীগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় খুলনাগামী একটি গ্যাসবাহী লরি পেছন থেকে একটি সাইকেলকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাস্থলে আরোহী নিহত হন। এ সময় চালক পালিয়ে গেলেও ঘাতক লরিটি আটক করেছে পুলিশ। দুপুরের সময় আরো থাকছে, যুক্তরাষ্ট্রে মুসলমানদের নিবন্ধন বাধ্যতামূলক করার সিদ্ধান্তে অটল ট্রাম্প। এ বিষয়ক আইনটি বাতিল করতে যাচ্ছে ওবামা প্রশাসন। আগামী 25 ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। দিবসটি উদযাপন চলছে নানা আয়োজন। গির্জাগুলো সাজানো হচ্ছে বর্ণিল আলোকছটায়। অভিজাত হোটেলগুলোতে শিশুদের জন্য থাকছে মজার সব আয়োজন। এই আয়োজনকে ঘিরে সারা দেশে নিরাপত্তা সংশ্লিষ্ট সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। রাসেল বাপ্পির রিপোর্ট। বছর ঘুরে আবারও দরজায় কড়া নাড়ছে যীশু খ্রিস্টের জন্মদিন, পবিত্র বড়দিন। দিনটিকে সামনে রেখে খ্রিস্ট সম্প্রদায়ের প্রতিটি ঘরে যেন উৎসবের আমেজ। বাহারি উপাদানে দৃষ্টিনন্দন করে সাজিয়ে তোলা হচ্ছে বড়দিনের প্রধান আকর্ষণ ক্রিসমাস ট্রি। উৎসব আয়োজনে পিছিয়ে নেই শিশুরাও। বড়দের সাথে হাতে হাত মিলিয়ে সাজসজ্জার কাজে অংশ নিয়েছে তারাও। আমরা খুবই এক্সাইটেড যে ক্রিসমাস আসছে। অনেক গিফটস দেওয়া যাচ্ছে আমাদের ক্রিসমাসে। খ্রিস্টানদের মিলন মেলা না শুধু, এটা আমাদের সবার উৎসব। ধর্মীয় সাথে সাথে আমরা এটা সামাজিক উৎসব হিসাবে এখন পালন করি।
খ্রিস্টান ধর্মমতে 25 ডিসেম্বর যিশু ধরণীতে জন্ম নিয়েছিলেন মানব রূপে। ঈশ্বরপুত্রের জন্মদিনকে জাঁকজমকপূর্ণভাবে পালন করতে বড়দিনের নানা সামগ্রী কেনাকাটার ধুম চলছে দোকানে। গির্জাগুলো সাজানো হচ্ছে উৎসবের সাজে, আর অভিজাত হোটেলগুলোতে শিশুদের জন্য থাকছে মজার সব পার্টি, সান্তা ক্লজের উপহার আর বিশেষ খাবারের আয়োজন। সান্তা ক্লজের ড্রেস আছে, ক্রিসমাস ট্রি আছে, বড় একটা ক্রিসমাস ট্রি কিনেছি। শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি খ্রিস্টান ধর্মাবলম্বীদের। কিছু কিছু ক্ষেত্রে যেমন আমাদের আদিবাসীরা, যেমন সান্তাল পল্লী আছে, সেখানে কিন্তু অনেকেই খ্রিস্টান, তারা কিভাবে বড়দিন করবে, এরকম পকেট যে গন্ডগোলগুলো আছে, বিশৃঙ্খলাগুলো আছে, সেটা আমরা চাই না। খ্রিস্টান অধ্যুষিত এলাকা, বিশেষ করে বরিশাল, চিটাগাং, এই সমস্ত এলাকা যেখানে তাদের বড় চার্জ আছে, সংশ্লিষ্ট খ্রিস্টান কমিউনিটির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করি, তাদের চাহিদা মোতাবেক আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। চরম হতাশাপূর্ণ এক অন্ধকার সময়ে মুক্তির দূত হিসেবে জন্ম নেন যীশুখ্রিস্ট। যিশুর জন্মোৎসব উদযাপনের এই প্রস্তুতি পর্বে ঈশ্বরের কাছে ভক্তদের প্রত্যাশা, মানবতা আর শান্তির যে বারতা নিয়ে যিশুর আবির্ভাব, তা যেন প্রতিষ্ঠা পায় পৃথিবীতে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে, তাই ভোটের ফলাফল ঘোষণার পর নির্বাচন নিয়ে বিএনপির বিরূপ মন্তব্য করা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। কোন রকম অযৌক্তিক দাবি না করে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানান মন্ত্রী। বিএনপি কাল নির্বাচন চলাকালীন পর্যন্ত বলেছে সবকিছু ভালো আছে, সবকিছু স্বাভাবিক, কিন্তু আমি একটু অবাক হয়েছি নির্বাচনে যখন ফল ঘোষণার পরে তারা একটু এদিক ওদিক বলাটা তাদের ঠিক হয়নি। আমার দৃঢ় বিশ্বাস জন্মেছে যে বিএনপি যে ইলেকশন না করে ভুল করেছে, তার থেকে শিক্ষা নিয়ে নারায়ণগঞ্জে নির্বাচন করলো এবং তার থেকে শিক্ষা নিয়ে আর কোনো দাবি দেওয়া না প্লেস করে ক্ষমতাসীন দলের অধীনে এবং নবগঠিত নির্বাচন কমিশনের নেতৃত্বে যে ইলেকশন হবে সেই ইলেকশনে বিএনপি অংশগ্রহণ করবে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন থেকে বিএনপির অনেক শেখার আছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। একই অনুষ্ঠানে বিকল্পধারা সভাপতি ডক্টর একিউএম বদরুদ্দোজা চৌধুরী মেয়র নির্বাচিত হওয়ায় সেলিনা হায়াত আইভীকে অভিনন্দন জানান। ভালো মানুষ এখনো জনগণের ভোট পেতে পারে, আইবি ন্যায্যভাবেই জিতেছেন। বিএনপিরই সবচেয়ে বড় শিক্ষার বিষয় আছে নারায়ণগঞ্জের নির্বাচন থেকে। ডক্টর আইবি নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জে, আমি অত্যন্ত আনন্দিত। একটা ভুলে যান কেন আপনারা, আমরা ভুলে যাই। আইবি যখন আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করেছে তখনও জয়লাভ করেছে। সততা, নিষ্ঠা, ভদ্রতা এবং তার পিতার যে পরিচয় ছিল সব মিলে ওনার নিজস্ব ভোট আছে, তার সঙ্গে নৌকার কিছু ভোট যুক্ত হয়েছে এবং বিএনপি সেই হিসেবে বেশি ভোট পেয়েছে। তাদের দুঃখিত হওয়ার কিছু নেই, লজ্জিত হওয়ার কিছু নেই। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। 13 জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা, চলছে টঙ্গীর ইজতেমা ময়দান সাজানো গোছানোর কাজ। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার শাফিন জাহিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শাফিন, আপনি জানেন যে আগামী 13 জানুয়ারি থেকে কিন্তু মুসলমানদের তাবলিগ জামায়াতের আয়োজনে যে দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় আয়োজন সেটা হচ্ছে বিশ্ব ইজতেমা, এবং তার প্রথম পর্ব কিন্তু আগামী 13 জানুয়ারি অনুষ্ঠিত হবে। একটা বিষয় জানিয়ে রাখি আপনাকে, মুসল্লিদের চাপে জায়গা কম হওয়ার ফলে কিন্তু 2011 সাল থেকে ইজতেমা, বিশ্ব ইজতেমা 2 পর্বে অনুষ্ঠিত হয়ে থাকে। তার ধারাবাহিকতা কিন্তু এবার অনুষ্ঠিত হচ্ছে 52তম বিশ্ব ইজতেমা, যেটা শুরু হবে আগামী 13 জানুয়ারি। এই মুহূর্তে আপনাকে যদি একটু আমার পিছনের চিত্র দেখিয়ে রাখি তাহলে দেখতেই পারবেন যে এখানে 160 একর জায়গা জুড়ে যে বিস্তীর্ণ জায়গা রয়েছে সেই জায়গার কিন্তু একদম বলা চলে 90 ভাগেরও বেশি জায়গা এখন পর্যন্ত কাজ সম্পন্ন হয়ে গেছে, অর্থাৎ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে কিন্তু এই প্রস্তুতির কাজে কিন্তু তদারকি করছেন প্রতি সপ্তাহে এসে বিভিন্ন মুরব্বীগণ কিন্তু এসেছেন। এখন পর্যন্ত কিন্তু বলে রাখতে পারি যে ভিত্তিতে স্কুল, কলেজ আর মাদ্রাসার শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু ইজতেমা মাঠে প্রস্তুতিমূলক কাজ করছেন এবং আগামী 3 সপ্তাহ ধরে এই কাজগুলো করে যাবেন। তাবলিগ জামাতের উদ্যোগে প্রতি বছর এই ইজতেমা অনুষ্ঠিত হয় গাজীপুরের টঙ্গীর এই তুরাগ তীরে, যেখানে কিনা অংশগ্রহণ করেন বিভিন্ন দেশের থেকে আগত বিভিন্ন মুসলিমরা। তারা এখানে তাবলিগ জামাতের শীর্ষ আলেমদের বয়ান শোনেন এবং ইসলামের দাওয়াতি কাজ বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য জামাতবদ্ধ হয়ে বেরিয়ে যান। 2 পর্বের বিশ্ব ইজতেমা কিন্তু শুরু
হবে আগামী 13 জানুয়ারি। একটা বিষয় জানিয়ে রাখি যে আগামী 13 জানুয়ারি এই ইজতেমাতে কিন্তু ঢাকা ছাড়া অর্থাৎ ঢাকার বাইরে থেকে প্রায় 32টি জেলা থেকে কিন্তু মুসল্লিরা আসবেন এবং তারা কিন্তু এখানে এসে তাবলিগ জামাতে অংশগ্রহণ করবেন। এখানে কিন্তু চারদিক থেকে বেশ কয়েকটি প্রবেশপথ করা হয়েছে এখন পর্যন্ত। এছাড়া কিন্তু যাতে মুসল্লিরা বিভিন্ন দিক থেকে আসতে পারেন, এখানে অংশগ্রহণ করতে পারেন, সেজন্য কিন্তু এখন পর্যন্ত নিরাপত্তার জন্য বেশ কিছু কাজ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এখন পর্যন্ত তেরপাল টানিয়ে একদম সম্পূর্ণ জায়গা অর্থাৎ 90%-এরও বেশি জায়গা জুড়ে কিন্তু এই প্রস্তুতির কাজ কিন্তু শেষ হয়েছে। তো বলা যেতে পারে যে আগামী আর 3 সপ্তাহ এখনো 3 সপ্তাহের মতো সময় আছে, যেই সময়ের মধ্যে হয়তো সম্পূর্ণরূপে তারা প্রস্তুত হবেন এবং বিশেষ করে এই প্রস্তুতি শেষে হয়তো এখানে মুসল্লিরা আসবেন। মোমে একটা বিষয় জানিয়ে রাখি যে 2 পর্বের এই তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে 13 জানুয়ারি, যেটা শেষ হবে 15 জানুয়ারি আখির মোনাজাতের মধ্য দিয়ে। 4 দিন বিরতি রেখে কিন্তু আবারও দ্বিতীয় পর্বের এই তাবলিগ ইজতেমা কিন্তু অনুষ্ঠিত হবে আগামী 20 জানুয়ারি এবং যেটি শেষ হবে 22 জানুয়ারি আখির মোনাজাতের মধ্য দিয়ে। তো বলা চলে যে মোমু সবশেষ প্রস্তুতি এখানে একদম 90%-এর বেশি প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে আমরা এখন পর্যন্ত এখানে জানতে পেরেছি। তো আমার কাছে এই ছিল বিশ্ব ইজতেমার খবর টঙ্গীর তুরাকপাড় থেকে। মুমু। দর্শক, এতক্ষণ টঙ্গীর ইজতেমার ময়দান থেকে ইজতেমার প্রস্তুতির সবশেষ খবর জানাচ্ছেন রিপোর্টার শাফিক জাহিদ। অবৈধভাবে গড়ে ওঠা বিজিএমইএ ভবন ভাঙতে উচ্চ আদালতের দেয়া রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতেই পরিকল্পিতভাবে আশুলিয়ার পোশাক কারখানা বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন শ্রমিক নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে তারা এই অভিযোগ করেন। মালিকরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য শ্রমিকদেরকে বলির পাঠা বানাচ্ছে বলেও মন্তব্য করেন নেতারা। এ ধরনের ষড়যন্ত্রের পথ পরিহার করে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিয়ে দ্রুত কারখানা খুলে দেওয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি সব মামলা প্রত্যাহার করে গ্রেফতার হওয়া শ্রমিকদের মুক্তিরও দাবি জানানো হয়। একসময় কুড়িগ্রামের চরগুলোর অধিবাসীদের দুঃখের সীমা ছিল না। ফসল আবাদ হতো না, সেই সঙ্গে কর্মসংস্থানের অভাব হতদরিদ্র করে রেখেছিল এই জনপদগুলোকে। কিন্তু সেই চালচিত্র এখন বদলে গেছে। কাজের ক্ষেত্র সম্প্রসারিত হওয়ায় বেড়েছে আর্থিক সামর্থ্য, কমেছে অভাব। চরবাসীদের জীবনযাত্রা নিয়ে মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য, বিলাল হোসেনের ছবি নিয়ে ধারাবাহিক ডেস্ক রিপোর্টের আজ প্রথম পর্ব। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার ও গঙ্গাধর এই 5টি অভিন্ন সহ 16টি নদ নদী বেষ্টিত কুড়িগ্রাম জেলায় রয়েছে শত শত দ্বীপচর। সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এই চরবাসীদের দৈনন্দিন জীবনযাত্রা কয়েক বছর আগেও ছিল দুর্বিষহ। বন্যায় ভাসত, খরায় পুড়ত আর শীতে কাঁপত তারা। চকচকে বালুতে ফসল ফলত না, ছিল না কাজের কোনো সুযোগ, আর খাদ্যাভাব ছিল নিত্যদিনের সঙ্গী। এখন সেই চিত্র বদলে গেছে। কৃষি সহ নানান ক্ষেত্রে কাজের সুযোগ সৃষ্টি হওয়ায় নতুন জীবনের স্বপ্ন দেখছেন চরবাসীরা। শরৎ কাম কাজও আসিল না, আবাদও আসিল না, আল্লাহ কাম কাজও হয়েছে। আগে খুব কষ্ট ছিল, এখন আপাতগ্রস্ত হয়। এখন বিভিন্ন ধরনের ফসল আবাদ হচ্ছে, যার কারণে এখন চর অঞ্চলে সেই মঙ্গা নেই। সরকারের বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপাশি এনজিওর খাদ্য নিরাপত্তা নিয়ে কার্যক্রম চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বলে জানালেন এই এনজিও কর্মকর্তা। 3 ফসল করতে পারতেছে কোন জমিতে, এবং ফলে মানুষের যে খাদ্য নিরাপত্তার যে বিষয়টা সেটা কিছুটা হলেও পরিবর্তন হয়েছে। আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দক্ষতা বৃদ্ধিতে বৃত্তিমূলক বিভিন্ন প্রশিক্ষণে চরবাসীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। প্রশিক্ষণের ক্ষেত্রে আমরা চর অঞ্চলের মানুষকে বেশি অগ্রাধিকার দিচ্ছি, যে কারণে তাদের মধ্যে কর্মদক্ষতা বাড়ছে এবং তারা আত্মনির্ভরশীল হচ্ছে। চর জীবিকায়ন কর্মসূচির দেয়া তথ্যানুযায়ী জেলায় 405টি দ্বীপচর রয়েছে। এর মধ্যে 269টি দ্বীপচরে প্রায় 70,000 পরিবারে 3.5 লাখ মানুষের বসবাস। সময় সংবাদ, কুড়িগ্রাম। দেশের বাইরের খবর। জার্মানি ও সুইজারল্যান্ডে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে মুসলমানদের আগমনে নিষেধাজ্ঞা এবং সে দেশে থাকা মুসলমানদের নিবন্ধন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কার্যকরে পিছু পা হবেন না তিনি।
ফ্লোরিডায় তার সামরিক উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমে একথা বলেন তিনি। তার এই বক্তব্যের পর উৎকণ্ঠিত প্রবাসী বাঙালিদের অনেকেই দেশে ফেরার কথা ভাবতে শুরু করেছেন। যুক্তরাষ্ট্র থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নির্বাচনী প্রচারণা চালানোয় ডোনাল্ড ট্রাম্প একাধিকবার বলেছেন, নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রকে ইসলামী উগ্রবাদের সন্ত্রাসী কার্যক্রম থেকে মুক্ত করতে মুসলমানদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করবেন তিনি। পরে মুসলমানদের আলাদা করে নিবন্ধনের কথাও বলেন তিনি। এসব বক্তব্যের কারণে দেশে বিদেশে ব্যাপক সমালোচিত হন ট্রাম্প। বার্লিন ও সুইজারল্যান্ডের সোম ও মঙ্গলবারের হামলার পর তিনি বলেন, এসব হামলা প্রমাণ করে মুসলমানদের সম্পর্কে তার সিদ্ধান্তই ঠিক। আপনারা তো আমার পরিকল্পনা জানেন। এখন পর্যন্ত আমি যা বলেছি তাই সঠিক প্রমাণিত হয়েছে। যা হচ্ছে তা অত্যন্ত লজ্জাজনক। ট্রাম্পের এমন বক্তব্যে যুক্তরাষ্ট্রে বসবাসকারী কাগজপত্রহীন অভিবাসীদের মধ্যে আতঙ্ক ও হতাশা দেখা দিয়েছে। অনেকেই যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে আসার কথা ভাবতে শুরু করেছেন বলে জানান অপরাধ বিষয়ক এবং ইমিগ্রেশন ও ডিপোর্টেশন ডিফেন্স অ্যাটর্নি নাজমুল আলম। যেহেতু ট্রাম্পের টার্গেটটা শুধু ইলিগাল ইমিগ্রেশন না, ইমিগ্রেশন প্লাস মুসলিম যারা মুসলমান আছে তাদেরকে একটু হুঁশিয়ার হতে হবে এই ব্যাপারে। দীর্ঘ সময় এই দেশে বসবাসের পরে যেহেতু এখানে বৈধতা লাভের কোনো সুযোগ নেই, তার উপরে আবার এই ধরনের রেজিস্ট্রেশন প্রোগ্রাম সবকিছু মিলেই মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। 27 বছর হয়ে গেছে এই দেশে আছি, আমি এখন দেশে চলে যাচ্ছি। যুক্তরাষ্ট্রের যে কোনো জনগোষ্ঠীকে নিবন্ধনের আওতায় আনার ক্ষমতা দিয়ে 1950-এর দশকে একটি আইন পাশ করে কংগ্রেস। সে আইন বলে 2001 সালের টুইন টাওয়ার হামলার পর বিভিন্ন দেশের নাগরিকদের নিবন্ধনের আওতায় আনা হয়। সে সময় প্রায় 2 লাখ বিদেশির নাম নিবন্ধন করা হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি সহ প্রায় 14,000 জনকে বহিষ্কার করা হয়। গ্রেফতার করে কারাগারে নেওয়া হয় 1,000-এরও বেশি অভিবাসীকে। আফরিন জেরিন, সময় সংবাদ। এদিকে যুক্তরাষ্ট্রে মুসলমানদের নিবন্ধন কর্মসূচি বিষয়ক আইনটি বাতিল করতে যাচ্ছে ওবামা প্রশাসন। এর আগে 2011 সালে ন্যাশনাল সিকিউরিটি এন্ট্রি এক্সিট রেজিস্ট্রেশন NSEERS আইনটি স্থগিত করা হয়। তবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ করার অংশ হিসেবে সেই আইনটি আবারও চালু করার ঘোষণা দেন। এরপর থেকে ট্রাম্পের বিরুদ্ধে এবং এই সিদ্ধান্ত বাতিলে বিদায়ী ওবামা সরকারকে ব্যবস্থা নেয়ার দাবিতে আন্দোলন করে আসছেন প্রবাসীরা। এরই ধারাবাহিকতায় নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেল এরিক স্নাইডারম্যানের অনুরোধে মুসলমানদের নিবন্ধনের আইনটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি তুলে ধরা হবে বলে জানায় যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিউ ইয়র্ক মেয়র বিল ডি ব্লাজিও প্রেসিডেন্ট ওবামার এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। এই আইন বাতিলের মধ্যে দিয়ে সাম্প্রদায়িক চেতনা ও মানুষের মধ্যে বৈষম্য দূর হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। জাপানের পশ্চিমাঞ্চলে আগুন লেগে প্রায় 150 ভবন পুড়ে গেছে। বৃহস্পতিবার ইতোইগাওয়া শহরের একটি শপিং মলের খাবারের দোকান থেকে এই আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গে আশপাশের সব স্থাপনা থেকে প্রায় 750 মানুষকে সরিয়ে নেয়। গুরুতর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনাস্থলে প্রচণ্ড বাতাস থাকায় আগুন দ্রুত অন্যান্য ভবনে ছড়িয়ে পড়ে। বৈরী আবহাওয়ার মধ্যে দমকল বাহিনীর সঙ্গে স্থানীয় লোকজনও আগুন নেভানোর কাজে যোগ দেয়। কর্তৃপক্ষ জানায় প্রায় 10 ঘন্টার প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা না গেলেও এই বিষয়ে তদন্ত চলছে। দেশের ফুটবলের খবর। সম্প্রতি দেশের ফুটবল কর্তা ব্যক্তিদের দুর্নীতির খবরকে দেশের ভাবমূর্তির জন্য চরম লজ্জাজনক বলে মন্তব্য করেছেন সাবেক ফুটবলার গোলাম সারোয়ার টিপু ও হাসানুজ্জামান খান বাবলু। সে সঙ্গে ফুটবলের স্বার্থেই দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখা এবং সে অনুযায়ী সঠিক পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দিয়েছেন তারা। এখনো ফুটবলের জন্য কথাবার্তা বলতে আসে, এইটাই তো আমার কাছে বিরাট মনে হয়। আমি এই দেশের একজন ফুটবলার, আমার পরিচয় ফুটবলার।
আমরা রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ বলতো যে বাবলু যাচ্ছে, এই যে জিনিসগুলো ছিল, এই জিনিসগুলো এখন রাস্তা দিয়ে গেলে আমাদেরকে মানুষ বলে এই যে ফুটবলকে শেষ করে দিয়ে এখন তারা রাস্তা দিয়ে যাচ্ছে। শুধু ভারী কণ্ঠস্বরই নয়, কথাতেই স্পষ্ট দেশের ফুটবলের বর্তমান প্রেক্ষাপট কতটা কষ্ট দেয় সাবেক ফুটবলারদের। শুধুমাত্র মাঠের খেলাই নয়, সম্প্রতির সঙ্গে যোগ হয়েছে বাফুফে কর্তাদের লাগামহীন দুর্নীতির খবর। সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে উঠে আসা বাফুফের দুর্নীতির 3 পৃষ্ঠার বিবরণীতে গরম দেশের ফুটবল অঙ্গন। এই ঘটনায় দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে, যেটি মূলত ফুটবল নিয়ে ফুটবল কর্তাদের স্বেচ্ছাচারিতারই ফলাফল। এমনটাই মনে করেন জাতীয় দলের সাবেক খেলোয়াড়রা। সঙ্গে জাতির জনকের নামে হওয়া বঙ্গবন্ধু গোল্ড কাপের চ্যাম্পিয়ন নেপাল দলকে তাদের প্রাপ্য প্রাইজ মানি না দেওয়ার ঘটনাকেও দুঃখজনক বললেন তারা। এমনকি টুর্নামেন্টের মান নিয়েও আছে প্রশ্ন। আমরা তো বেশ কিছুদিন যাবত এটা যে প্রেজেন্ট কমিটির সময় যে ফুটবলের এই অবনতি হয়েছে তা না, এটা গ্র্যাজুয়ালি এখানে আসছে। তবে এক্সপেকটেশন এই কমিটির কাছ থেকে অনেক বেশি ছিল, নানান কারণে বেশি ছিল। সেই জায়গায় একদম টোটালি দে হ্যাভ ফেইলড। বঙ্গবন্ধুর নামে যদি কোনো টুর্নামেন্ট কোনো বয়সভিত্তিক দল এনে কোনো রকম কোনো মহল্লার টিম এনে যদি সেখানে খেলানো হয়, এবং আমি মনে করি যে এটা বঙ্গবন্ধুকে খাটো করার অধিকার কারো নাই। এ নিয়ে তৃতীয় মেয়াদে ক্ষমতায় বাফুফে বস কাজী সালাউদ্দিন। গত 8 বছরে সভাপতির কাছ থেকে সবচেয়ে যে জিনিসটি বেশি পাওয়া গেছে তা হলো আশ্বাস। তাই ফুটবল বোদ্ধাদের মতে এবার প্রতিশ্রুতির জোয়ারে গান ভাসিয়ে দেশের ফুটবলের স্বার্থেই উচিত দুর্নীতির বিষয়গুলো খতিয়ে দেখা। উনি নিজের থেকেই ঘোষণা দিয়েছিলেন যে 2022 সালের বিশ্বকাপের মিশন নিয়ে তিনি আগাচ্ছেন। সেখানে আমরা আজকে এশিয়ার এই সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে নিম্নতম দেশ ভুটানের সঙ্গে আমরা হেরে এসেছি। দেশের ফুটবলের উন্নয়নে ফুটবল কাঠামোকে ঢেলে সাজানোর পাশাপাশি ফুটবলের নীতি নির্ধারক প্যানেলকেও পুনর্বিন্যাসের তাগিদ ফুটবল বিশ্লেষকদের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। নিউজিল্যান্ডের উত্তর ছেড়ে এবার বক্সিং ডে ওয়ানডে খেলতে দক্ষিণে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ওয়াঙ্গেরে ছেড়ে ক্রাইস্টচার্চের উদ্দেশ্যে সকালে রওনা দেয় টাইগাররা। দুপুরে পৌঁছানোর পর অনুশীলনের সুযোগ না থাকায় হোটেলে টিম মিটিং দিয়ে শেষ হয়েছে দিনের কর্মসূচি। এদিন বিশ্রাম নিয়ে শনিবার অনুশীলনে নামবে মাশরাফি মুশফিকরা। এর আগে কিউই একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে বৃষ্টি আইনে 3 উইকেটে হেরে যায় টাইগাররা। ম্যাচে হারলেও মুস্তাফিজের 2 উইকেট পাওয়া ও সৌম্য সরকার সহ অন্যান্য নির্ভরযোগ্য ব্যাটসম্যান ও বোলারদের পারফরমেন্স আশা যোগাচ্ছে কোচ হাতুরু সিংকে। যদিও নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ জিততে পারেনি টাইগাররা। দুপুরের সময় এই পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে জয়ের পর তিনি সাখাওয়াতের বাসায় গিয়ে দেখা করলেন আইভি। তাকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোট কারচুপির অভিযোগের বিচার বিভাগীয় তদন্তের দাবি বিএনপির। এ ধরনের বক্তব্য হাস্যকর বলছে আওয়ামী লীগ। বই উৎসবের জন্য এখনো পুরোপুরি প্রস্তুতি নেই চট্টগ্রামের। পৌঁছেনি বেশিরভাগ বই। উৎসবের আগেই শঙ্কা কেটে যাওয়ার আশ্বাস শিক্ষা কর্মকর্তার। আধুনিক সুবিধা নিয়ে রাজধানীতে হচ্ছে প্রথম ডিজিটাল সড়ক। সাজানো হবে উন্নত দেশের আদলে। পরিবহন চলাচলের শৃঙ্খলা না থাকলে কাঙ্ক্ষিত ফল অসম্ভব বলছেন বিশেষজ্ঞরা। এবং খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন সামনে রেখে চলছে নানা আয়োজন। গির্জাগুলো সাজছে বর্ণিল আলোকছটায়। দেশ জুড়ে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।